একটি বকুল ফুলের মালা রাখা। আকাশের মনে পড়ল সন্ধ্যার হাতে এরকম একটা বকুল ফুলের মালা দেখেছিল। আকাশ ডান হাত বাড়িয়ে ফুলের মালাটি হাতে নেয়। দৃষ্টি পড়ে প্যাডের সাদা পৃষ্ঠায় আঁকানো দুটি ছবির উপর। আকাশ বা হাতে প্যাডটি তুলে তার সামনে ধরে। সাদা পাতায় দুটো ছবি আঁকা। পাতার বাম পাশে আকাশকে পেছন থেকে আঁকানো। দেখে বোঝা যাচ্ছে আকাশের পরনে পাঞ্জাবি, আর তার পাশে হাঁটুর নিচ পর্যন্ত চুলের অধিকারী শাড়ি পরিহিত সন্ধ্যা। কাঁচা হাতের আঁকা, প্রফেশনালদের মতো ভালো না হলেও দেখে বোঝা যায় সন্ধ্যা আকাশ আর নিজেকে আঁকতে চেয়েছে। আকাশের দৃষ্টি ছবি দুটোর নিচে লেখার উপর পড়ে, যেখানে লেখা, শুভ্র পাঞ্জাবিওয়ালা, একটা কথা, শেষ কথা রাখবেন। বকুল ফুলের এই মালাটি শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন, আর আপনার পাশে এই মূল্যহীন মেয়েটার ছবি মুছবেন না। আমি মিনতি করে গেলাম, রাখবেন কি এই মিনতি? ইতি সন্ধ্যা শেখ। পাশাপাশি দুটো ছবির সাথে ৩৭টি শব্দের ছোট্ট চিঠির লেখাটুকু আকাশকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। আকাশ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। সময়ের সাথে তার ছটফটানি বাড়ল। হাতের প্যাডটি শব্দ করে টেবিলের উপর রাখে। সামান্য ঝোঁকে ডান হাত টেবিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দেয়া বকুল ফুলের মালাটি পাঞ্জাবির পকেটে রেখে বিড়বিড়িয়ে বলে, তোমার সকল মিনতি রেখে দিলাম সন্ধ্যা। আকাশের ছটফটানি কমল না। এক পর্যায়ে সে এই ঘরে হাঁটাহাঁটি শুরু করে। অতিরিক্ত টেনশন, কষ্ট, খারাপ লাগা এসবের মাঝে হাঁটাহাঁটির অভ্যেসটা তার আছে। তার এত বেশি অস্থির কেন লাগছে? হঠাৎই দাঁড়িয়ে গিয়ে দুহাতে মাথার চুল টেনে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে পড়ে, সন্ধ্যা, তুমি কোথায়? ঠিক আছো তুমি? সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে কোন দিকে চলে এসেছে নিজেও জানে না। যত সামনে এগোয় তত নির্জন জায়গায়। লম্বা চুলগুলো খুলে গিয়েছে। সন্ধ্যার পা দুটো অবশ হয়ে আসছে যেন। তার পিছু পিছু সেই লোক দুটো এখনো দৌড়াচ্ছে। হঠাৎই একজন বড় ইটের টুকরো নিয়ে সন্ধ্যার পিঠ বরাবর ছুঁড়ে মারে। সন্ধ্যা মুখ থুবড়ে পড়ে যায়। চারিপাশ থেকে বুক চেপে আসে। তার মনে হলো সে আর নিঃশ্বাস নিতে পারছে না। পায়ের শব্দ পেয়ে সন্ধ্যা বহু কষ্টে পিছু ফিরল। লোক দুটো তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে আছে। একজন শার্টের বোতাম খুলতে খুলতে বিদঘুটে হেসে বলে, এই সৌন্দর্য তো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আগে আমি মজা পাচ্ছি করি, তারপর তুই আসিস। যাই। লোকটি সন্ধ্যার দিকে চেয়ে একটি বিশ্রী হাসি দিয়ে জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। একটু একটু করে পিছিয়ে যায় সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু তার তো সে কণ্ঠস্বরটুকুই নেই। কেউ তাকে বাঁচাতেও আসবে না। আজ যেন সন্ধ্যার ধৈর্যের ভাত ভাঙল। আল্লাহ আর কত পরীক্ষা নিবে তার? এর শেষ কবে? সে মরে গেলে তবে তবে মরে যাক, কিন্তু এই নরপশুদের হাত থেকে বাঁচাক, তাকে গাড়ির নিচে পিষে ফেলুক। এত রাস্তা রেখে আল্লাহ কেন তাকে এই পথে পাঠালো মারতে? সন্ধ্যা বেদনার অশ্রু বিসর্জন দেয়। হঠাৎই লোকটি তার উপর জানোয়ারের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। বোবা মেয়েটি বোবা চিৎকার দিল। আজ হয়তো তার স্বর থাকলে এই জমিন কেঁপে উঠত, কিন্তু তার চিৎকার যে তার মাঝে সীমাবদ্ধ থাকলো। একটুও শব্দ হলো না সেই চিৎকারের। শব্দ হলো না বোবা মেয়েটির আত্মচিৎকারের। সন্ধ্যা খুব করে ডাকলো তার সৌম্য ভাইয়াকে, ডাকলো আকাশকে। কেউ এলো না তাকে বাঁচাতে। শুধু সঙ্গ হলো কিছু বোবা আর্তনাদ, সাথে তীব্র বর্ষণের ন্যায় নোনতা জলকণা। নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে কথা বলে কারোর সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশের সামান্য শব্দটুকু যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড়সড় কিছু নড়ছে মনে হলো। নিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলোর সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখলো একটি মেয়ের দুটি পা যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপর দিকে দৃষ্টি দিলে দেখলো বিশালদেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটো ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধ হয়ে এখন গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই। মাটিতে শরীর ছেড়ে দেয়। এখন বুঝলো তার উপরটা হালকা। সন্ধ্যার চানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা দু হাতে টেনে উপর দিকে তোলে।
শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময়ে ভর করে নিয়াজের। সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছেঁড়া, পেটের কাছে, দু হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে তার ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়ে ছেঁড়া জামা দুটো টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদুস্বরে বলে। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয় নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীর মৃদু কম্পন মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজে বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে খেয়াল করতেই নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজল। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এটা। এসব নিয়াজ মানতে পারে না, কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথার বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পেছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসলে নিয়াজ সেই লোকটিকেও ও কায়দায় করে দুটো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্য এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে। পুলিশ স্টেশনে কল করেছে, লোকেশন বলে দেয়। দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে। সন্ধ্যা শুনতে পায় কিনা, শরীরের শক্তি নেই, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঢাকে, তবুও পড়ে যায় কাঁধ দেখে। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে। শুভ ভাইয়া, আকাশ। নিয়াজ চিন্তিত হয়। মেয়েটি আবারও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যার ঝাপসা দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু একটা বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটায় একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখ জোড়া বা হাতে ডোলের সামনে তাকালে বিস্ময়ের চোখে বেরিয়ে আসার উপক্রম হয়। ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যর মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখে রক্ত মাখা, পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হাঁ করে কথা বলতে চাইল, তার ভাইকে ডাকতে চাইল, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইল, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। এ কি অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ার। সন্ধ্যা কাপা দু হাত তুলে সৌম্যর গালে রাখে। একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ঝরছে। আর কত সহ্য করতে হবে তাদের দুই ভাই বোনের। আর ভাইকে, তার ভাইয়ের এই অবস্থা কে করেছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বাঁ হাত সৌম্যর পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। দু হাত সৌম্যর বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে। শুভ ভাইয়া ওঠো, আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও শুভ ভাইয়া ওঠো প্লিজ, আমাকে একা রেখে যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই শুভ ভাইয়া, তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানোর লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে, অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো। সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যর কাছে এসে দাঁড়ায়। পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে। এবার সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে আছে। চোখ থেকে টুপটুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো, জিজ্ঞেস করে,
সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুস্বরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরও কিছু খাবার। সন্ধ্যার মনে পড়ল সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্যর নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পেছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালায় এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশনের থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ছেড়ে বলে। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভেবেছিল আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে। তুমি স্যারের কে হও আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দিবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসাও করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না, কেমন? সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলো সহ মলম দিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছুই ভালো লাগলো না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পর পর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে। ছেলেটা কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে। চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে। ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল?
সাবিনা প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলুনির চেয়ে বেশি জ্বলুনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে, ভাবতে দম বন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। এসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা এক দম বন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দু হাতের ওপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হয় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। সাবিনা মৃদু হেসে বলে, দেখেছো, আমার বন্ধু বেশ ভালো ডক্টর। তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রুকুচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার স্বর সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হ। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়া আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে। আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রুকুচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে নেয়, লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগে অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস হলে কি করে এটা ফেলে দেয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল, আমাকে মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরের চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দু হাত উপরের দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা, আমি কিভাবে জানবো? ফুল বিদেশি মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে, তোল আমাকে। আকাশ রেগে বলে, মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এই না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে, দু হাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছিস এটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো, দু হাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদুস্বরে বলে। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে এই ফুল ডেকে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে। রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসলো,
টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চাই, মানে তোর আসন নিতে চাই আর কি, তাই বললাম। আকাশ বিরক্তির কণ্ঠে